স্বাগত সিলেট থেকে মোবিল ওয়ান কেমন মেয়র চায় অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আছেন আরিফুল হক চৌধুরী, উনি টেলিভিশন মার্কায় সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। আছেন বদরুদ্দিন আহমেদ কামরান, উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস মার্কায়। আছেন সালাউদ্দিন রিমন, ওনার মার্কা হচ্ছে তালা। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী জনাব আরিফুল হক চৌধুরী সম্পর্কে ইতিবাচক কিছু বলুন। আমরা নিশ্চিত যে আপনি তার অনেক গুণের কথাই বলতে চাইবেন, কিন্তু সময় স্বল্পতার জন্য আপনাকে মাত্র 1 মিনিট দেওয়া গেল। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং যারা টিভির পর্দায় অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। জনাব আরিফুল হক চৌধুরী একজন রাজনীতিবিদ। তিনি বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন তিনি সংশ্লিষ্ট ছিলেন এবং বয়সে তিনি আমার চেয়ে ছোট, সেই হিসাবে আমার ছোট ভাইয়ের মতো। তো আমি এটুকু বলবো যে তিনি একজন সমাজসেবক। বিগত দিনে তিনি ওনার ওয়ার্ডে 2003 সালে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। সেই সুবাদে আমি ওনাকে সাথে করে নিয়ে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। তো আমি সব কিছু মূলে বলবো যে আমি ওনাকে স্নেহ করি। আপনার স্নেহ ওনার প্রধান গুণ হিসেবে দেখা গেল, এবং আপনি 30 সেকেন্ড বলেছেন। আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী জনাব বদরুদ্দিন আহমেদ কামরান সম্পর্কে ইতিবাচক কিছু কথা বলুন জনাব আরিফুল হক চৌধুরী। দেখুন, 1 মিনিটের মধ্যে। আমি সম্মানিত সুধীমণ্ডলী এবং পর্দায় অনেকগুলো শ্রোতারা আছেন, তাদেরকে এইটুকু বলতে চাচ্ছি যে আমাদের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান অত্যন্ত সদালাপী এবং অত্যন্ত খুব ওনার কার্যক্রম এবং একজন রাজনীতিবিদ এবং সমাজসেবক। আমি তার সবসময় উনি আমাকে ছোটো ভাই হিসাবে স্নেহ করেছেন, কিন্তু উনি আমাকে যদি আরেকটু আমার কার্যক্রমের সঙ্গে যদি উনি আরেকটু সম্পৃক্ত হয়ে কাজ করেন, তাহলে আরও বেশি করে কাজ করতে আপনার 20 সেকেন্ডের মধ্যে আপনি ভালোই বলেছেন। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, মেয়ের জামাই ঠিকাদার আর শ্বশুর মেয়র কম্বিনেশন হিসেবে বিষয়টা কেমন? অনেকটা খেলোয়াড় ছেলে আর বাবা রেফারির মতো কিনা? আবার জামাই উকিল বা শ্বশুর বিচারক, এরকমও কি হতে পারে এরকম কম্বিনেশনটা? আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি আজ থেকে 3 বছর আগে। আর আমার মেয়ের হাজব্যান্ডের যিনি বাবা, অর্থাৎ আমার বেয়াই যিনি নেই, তিনি জনাব শরীফ বক্ত সাহেব, এই নগরীর একজন অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মানুষ। তিনি আমার পরম শ্রদ্ধেয় আফম কামাল সাহেব যখন পৌরসভার চেয়ারম্যান ছিলেন, সেই সময় থেকে এই ঠিকাদারি ব্যবসায়ীর সাথে জড়িত। সুতরাং একটি ঠিকাদার পরিবারই বিয়ে দিয়েছেন আপনি? হ্যাঁ, ওনার মৃত্যুর পরে উত্তরাধিকারী সূত্রে তার ছেলে যদি তার বাবার ব্যবসাটাকে বেছে নেয়, সেখানে কি জামাই এবং শ্বশুরের সম্পর্কটা একদম ঠিকাদার পরিবারের সঙ্গেই বৈবাহিক সম্পর্ক করেছেন, এটাতে প্রতিষ্ঠিত হয় এটা? হ্যাঁ। আপনাকে ধন্যবাদ। আমি একটু আপনার কাছে আসি যে জনাব আরিফুল হক চৌধুরী, আপনার হলফনামায় লেখা আছে আপনি স্বশিক্ষিত। বিষয়টি কি আসলে, স্বশিক্ষিত ব্যাপারটা কি? দেখেন, প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট তো এই নির্বাচনে, স্থানীয় নির্বাচনে কোথাও উল্লেখ করা নাই যে ব্যারিয়ার ছিল না যে আমাকে এই, মানে প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট ব্যারিয়ার ছিল না, সে ঠিক আছে, কিন্তু স্বশিক্ষিত দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন? স্বশিক্ষিত, নিজের কাছে কি শিখেছেন আপনি? আমি একজন স্বশিক্ষিত বলতে আমি অশিক্ষিত নই। আমি অশিক্ষিত নই, আমি অত্যন্ত এখানে বিভিন্নভাবে আমি কার্যক্রম, সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি, বিভিন্ন আপনাকে একটু মনে করে দিতে চাই জনাব আরিফুল হক চৌধুরী, 4 দলীয় জোট সরকারের আমলে আপনি জালালাবাদ গ্যাস কোম্পানির পরিচালক হয়েছিলেন। স্নাতক পাস না হলে তা হওয়া যায় না। আপনি মহাবস্ত্রকের গাড়িটিও ব্যবহার করছিলেন সে সময়। শিক্ষাগত যোগ্যতার বিষয়টি সামনে চলে এলে আপনি সরে যান, এই কথা কি সত্য? না, এটা সত্য না। আমার এটা মানে এটা আসলে ব্যাপারটা কি? জালালাবাদ গ্যাস কোম্পানিতে আপনি পরিচালক ছিলেন না? হ্যাঁ, পরিচালক ছিলাম। আপনি সেখান থেকে সরে এসেছেন কেন? কিসে সরে আসলাম? কোথায়? যখন নিয়ম মাফিকভাবে যখন আমার মেয়াদ শেষ হয়েছে আমি চলে, নিয়ম মাফিকভাবে মেয়াদ শেষ হওয়ার পরে আপনি এসেছেন। জনাব রিমন, হলফনামায় আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষার্থী, এটার মানে কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নগরবাসীকে এবং টিভির সামনে যারা আছেন এবং আমার সামনে দর্শক রাইতে আমার মুরব্বিয়ান, প্রথমে আমার সালাম ও আদাব। যে আমি এসএসসি পরীক্ষার্থী এই জন্যই যে আমি সত্য যাতাই,
আমি এসএসসি পরীক্ষা আগেরবার দিবেন দিতেছি। পরীক্ষা? জি আমি এইবার দিয়েছিলেন? আরে ভাই আমার কথা আপনারা বুঝেন শুনেন ভালো করে। জি জি। এসএসসি পরীক্ষার্থী ওপেন ইউনিভার্সিটি থাকি 2 টাইমে 2 টার্ম পরীক্ষা হয়। জি। ফার্স্ট টাইম হলো আপনি ফার্স্ট পরীক্ষা পেপার। দিচ্ছেন? জি জনাব রিমন এবার এসএসসি পরীক্ষা দিবেন, এসএসসি পরীক্ষার্থী মানে তিনি তাই বুঝাতে চেয়েছেন। ঠিক আছে, আমরা একটু জনাব বদরুদ্দিন আহমেদ কামরানের কাছে আসি যে 17 বছরের বেশি সময় ধরেও সিলেটের অভিভাবক আপনি, অথচ গতকালও পুরো সিলেট আটকে ছিল বৃষ্টির পানিতে। এছাড়া নগরী ফুটপাত দখল, যানজট, পার্কিং ব্যবস্থার ব্যর্থতার জন্য আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আপনার হাতে কি এমন আলাউদ্দিনের চেরাগ আসবে আগামীবার নির্বাচিত হলে যে আপনি সব সমস্যার সমাধান এই 5 বছরে করতে পারবেন? ধন্যবাদ। আমি কখনো বলি নাই যে সিলেটে জলাবদ্ধতা হয় না। সিলেট বৃষ্টিবহুল একটি অঞ্চল, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি কিন্তু সিলেটে হয়। সেই গতকাল ভোর রাত থেকে প্রায় 11টা 12টা পর্যন্ত এক ধারে মুষলধারে বৃষ্টি হয়েছে। ড্রেন যেগুলো আছে সেই ড্রেন দিয়ে পানিটা কিন্তু ওভারফ্লো করেছে বৃষ্টির কারণে। আমাদের এই মহানগরীর ভিতর দিয়ে যে ছড়া এবং খালগুলো ছিল, বিগত দিনে আমরা সিলেট সিটি কর্পোরেশন থেকে প্রত্যেকটি ছড়া এবং খালকে জবরদখল মুক্ত করে আমরা উদ্ধার করেছি, যার কারণে জলাবদ্ধতা হয়। কিন্তু আগে পানিটা দীর্ঘস্থায়ী হতো, এখন পানিটা দীর্ঘস্থায়ী হয় না। মানে স্বল্পস্থায়ী জলাবদ্ধতার জন্য সিলেটবাসীকে তৈরি থাকতে হবে। আপনি এখন যেটা বলছেন যে আমার হাতে কি আলাউদ্দিনের চেরাগ আছে, আমার কাছে আলাউদ্দিনের কোনো চেরাগ নেই। আমি সবসময় যে শক্তিতে বিশ্বাসী সেটা হচ্ছে সম্মানিত জনগণ। আমি মনে করি যে এই সিলেট সিটি কর্পোরেশনের কোনো মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা ছিল না। বিগত 6 মাস আগে সিলেট সিটি কর্পোরেশনের যে মাস্টার প্ল্যান প্রণীত হয়েছে, সেই মাস্টার প্ল্যানের মধ্যে কিন্তু এই ছড়া এবং খালগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেগুলো বিস্তারিতভাবে বলা হয়েছে। আপনার 17 বছরের শাসনে আমরা একটা মাস্টার প্ল্যান পেয়েছি, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব আরিফুল হক চৌধুরীর কাছে আসি যে নগরী থেকে 3-4 কিলোমিটার দূরে খাদিমনগর এর শ্যামলনগর টিলায় আপনার বাগানবাড়ির যে জায়গাটি আছে, ভূমি রেকর্ড অফিসে তাকে বলা হয়েছে দেবোত্তর সম্পত্তি। ভূমি রেকর্ড অফিস এটাও জানিয়েছে যে দেবোত্তর সম্পত্তি বিক্রির কোনো বিধান নাই। আপনার হলফনামে আছে সেই বাগানবাড়িটি আসলে একটি ডেইরি ফার্ম। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছে এটা কেমন ধরনের ডেইরি ফার্ম, একজন কর্মী বলেছে যে এখানে 2টি গরু আছে। আপনি কি বলবেন এই বাগানবাড়িটি দেবোত্তর সম্পত্তি আপনার কাছে কি করে এলো? দেখুন, এই ব্যাপারে 111-এর অনেকগুলো সংস্থা ইনভেস্টিগেশন করেছে। এটা আমি খরিদার সূত্রে আমি মালিক, এবং এটা প্রমাণিত হওয়ার পর উচ্চতর আদালত পর্যন্ত আমি এটা খালাস পেয়েছি। এবং আমি আদালতের কথা আসছি না, ওটা কি দেবোত্তর সম্পত্তি কিনা প্রশ্নই ওঠে না। ভূমি রেকর্ড অফিসে দেবোত্তর সম্পত্তি আছে কিনা আর আমি সেটা আমার আপনার জানা আছে কিনা? আমার বাউন্ডারির ভিতরে কোন দেবত্ব এইটা ডেইরি ফার্ম কিনা? ডেইরি ফার্ম আছে, আমার মেয়ের নামে ডেইরি ফার্ম করেছি। সেটাতে আপনি বলছেন 2টা, আমার এখানে আছে 61টি গাভী। 100টি গাভী আছে। দয়া করে একটু ভিজিট করুন। এটি দেবোত্তর সম্পত্তি নয়? নো। আচ্ছা, বাগানবাড়িটি বিদ্যুতায়তন করতে আপনি 18 শহর প্রকল্পের বৈদ্যুতিক লাইন নিয়েছেন। পিডিবি বলছে সিটি কর্পোরেশনের বাইরে এরকম বিদ্যুৎ সংযোগ বেআইনি। দেখুন, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। ওই এলাকায় যদি যান তো ওই এলাকায় দেখবেন আমার বাড়ির ভিতরে তো পরে আজকে কানেকশন হয়েছে মাত্র 6 মাস আগে, কিন্তু এখানে কানেকশন দিয়ে আমরা লাইন টেনে নিয়েছি আজকে থেকে 5-8 বছর আগে, এবং ওইখানে সমস্ত এলাকার লোকজন সেটা ব্যবহার করতেছে। এটি বৈধ না অবৈধ? 18 শহর প্রকল্পের ডেফিনেটলি বৈধ। মানে শহরের 3-4 কিলোমিটার বাইরেও বৈধ? শহর, এটা 18 শহর বলতে প্রজেক্টের ভিতরে এটা খাদিমনগর ইউনিয়ন পর্যন্ত ইনক্লুডেড না বলছে পিডিবি, এটা আপনি জানেন? পিডিপি আপনাকে বলতে বলো, এখানে রেকর্ড আছে তো, রেকর্ডে বলবে। এখানে একটা বিষয় হলো আমার ভাই যেটা বলছেন যে এটা হলো 18 টাউন প্রজেক্ট, 18 শহর প্রজেক্ট। 18 শহর প্রজেক্টের মূল কাজটা হলো যে এটা সিটি কর্পোরেশন ভিত্তিক, যেহেতু 18 শহর কথাটা আছে এখানে। না মানে আপনি কি বলতে চাচ্ছেন উনি এটা বৈধভাবে নিয়েছেন না অবৈধভাবে? আমি সেটা বৈধভাবে আমি যাব না, তবে এই প্রজেক্টটা হলো শহরের ভিতরে, শহরের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই প্রজেক্টটা শহরের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ওনার বাগানবাড়িটি শহরের ভিতরে না বাইরে? বাইরে। আমরা একটু জনাব আমার একটু কথা আছে। জি বলেন। এইটা যে 18 টাউন প্রজেক্ট বা 18 প্রজেক্ট না, সেটা আমি আমার কোনো বিদ্যুৎ আমাদের এলাকার ওই এলাকার লোকজনের জন্য বিদ্যুৎ নেওয়া হয়েছে, এবং সেটা ওই প্রজেক্টের এলাকার প্রজেক্টের নামে হোক আর যেভাবে হোক আপনি বিদ্যুৎটা নিয়েছেন। আমি নেই, জনগণের জন্য নেওয়া, জনগণের জন্য নেওয়া হয়েছে। জনাব সালাউদ্দিন রিমন, আপনার কোনো পেশা নাই হলফনামায়, মানে নির্বাচনে খরচ বা মানে আপনার পেশা নাই কেন? আপনি পেশাজীবী নন? আমি ছোটবেলা থেকেই আমি জনসেবার জন্য মুক্ত।
জি। এবং আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করে দিলাম। সুতরাং আপনি কোনো পেশার মধ্যে দিয়ে যেতে চাচ্ছেন না এই জন্য? আমি সবসময় জনসেবার মধ্যে থাকি। আচ্ছা, জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, আপনার সঙ্গে বিভিন্ন মামলার আসামি যেমন জাহাঙ্গীর, রণজিৎ, মিঠু, পীযূষ ও কালা ফারুককে দেখা যাচ্ছে এই নির্বাচনী প্রচারণায়। এই জাহাঙ্গীর ও মিঠুকে আমরা দেখতে পেয়েছিলাম সিলেট এমসি কলেজের ছাত্রলীগের যে অভ্যন্তরীণ সংঘর্ষের সময় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করছে। এর মধ্যে পীযূষকান্তি দেকে 22 ফেব্রুয়ারি জিন্দাবাজারে উনি যখন মহড়া দিচ্ছিলেন সে সময় তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আপনি স্বয়ং। 31 মে আপনার সঙ্গে প্রচারণায় তাকে দেখা গেছে, এটা কিরকম? দেখেন, আমি গ্রেফতারের কোনো নির্দেশ দিয়েছি এই ধরনের কোনো কথা দাবি করেছেন আমার স্মরণে নেই। তবে আমি যেটা বলবো, গ্রেফতারের দাবি করেছেন। আমি যে কথাটা বলবো, জি জি, যে এখানে যারা উপস্থিত আছেন আমি বিশ্বাস করি তারা প্রত্যেকে এটা স্বীকার করবে যে আমি কামরান কোনো সন্ত্রাসীদের লালন করি না। আমার সাথে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। আমি নির্বাচনী প্রচারণায় যখন নামি তখন আমার পিছনে সামনে কারা আসছে আমি তাদেরকে দেখার আমার সেই সময়টুকু থাকে না। আপনার একটু চুজি হওয়া উচিত না, চিহ্নিত সন্ত্রাসীদের না, ব্যাপারে। আমি তো এটা বললাম যে আমি কোনো চিহ্নিত সন্ত্রাসী কেন, আমি কোনো সন্ত্রাসীদেরকেই আমি লালন করি না। এদের প্রতি আমার কোনো ধরনের সমর্থন নেই। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা সমাজের শত্রু। সুতরাং আমার সাথে করে আমি সন্ত্রাসী লোক নেব কেন? আমার সাথে করে সন্ত্রাসী লোক নেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা জনাব আরিফুল হক চৌধুরী, এই সন্ত্রাসী বা অভিযুক্ত ব্যক্তিদের প্রসঙ্গে আপনার পাশে দেখা যাচ্ছে কালা নাহিদ, কালা জামাল, সোহেল, কালা মানিক, ডাইল আক্তার, রেজাউল করিম, নাচন, ফয়েজ, উমেদুর রহমান, যাদের ভিতরে একাধিক থানায় অস্ত্রবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। দেখুন, আমরা যখন নির্বাচনে কোনো কার্যক্রম শুরু করি তখন কার পিছনে কে আছে সেটা তো দেখার বিষয় না। বিষয়টা হলো আমি সন্ত্রাসীদেরকে লালন করি কিনা। আমি এই সিলেট লালন না করলেও তারা আপনার পাশাপাশি থাকছে। নগরবাসী জানে আমি এইখানে ছোট থেকে বড় হয়েছি, কোনো সন্ত্রাসীদেরকে লালন করিনি, প্রশ্রয় দিইনি, কোনোদিন দেব না। আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা একটি বিরতি নিব, বিরতি পর ফিরে এসে আমাদের 3 সম্মানিত অতিথির সঙ্গে আরো কথা হবে। ফিরে এলাম মোবিল ওয়ান কেমন মেয়র চাই অনুষ্ঠানে সিলেট থেকে। জনাব আরিফুল হক চৌধুরী, আপনার নির্বাচনী প্রচারে প্রায় সার্বক্ষণিক সঙ্গী ও মহানগর জামায়াতের নায়েবে আমির হাফিজ আব্দুল হাই হারুন কয়েকদিন আগে দৈনিক সমকালের কাছে দাবি করেছেন হেফাজত সহ অধিকাংশ ধর্মীয় নেতা তাদের সঙ্গে আছেন ও প্রচারে অংশ নিচ্ছেন। আপনার মূল্যায়ন? দেখুন, আমি কিন্তু সম্মানিত নাগরিক জোটের প্রার্থী। এখানে সকল ধর্মের, সকল বর্ণের সমস্ত সামাজিক সংগঠনগুলো আমার সঙ্গে আসতেই পারে। কে হেফাজতে ইসলাম, কে জামাতে ইসলাম, সেটা তো আমার দেখার বিষয় না। মেয়র জনাব সাবেক মেয়র, সদ্য বিদায়ী সাবেক মেয়র জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, গত এপ্রিলে সিলেটে হেফাজত ইসলামীর সমাবেশ আপনি খাবার পাঠিয়েছিলেন। আপনি নিশ্চয়ই এবার তাদের নেতাকর্মীদের সমর্থনের আশা করছেন। দেখেন, হেফাজত বলতে, হেফাজত ইসলাম বলতে যা যা বোঝায় সেই প্রসঙ্গে কিন্তু আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন, আমাকে কিছু সময় আপনি দিতে হবে। আমাদের কোরিয়ার শেখ সাহেব, আমাদের মৌলানা গৌরফুরি রহমতুল্লাহ আলাইহের, দরগার ইমাম সাহেব আকবর আলী সাহেব, আমাদের কাতিয়ার শেখ সাহেব, আমাদের হরিপুরের আমাদের আবদুল্লাহ সাহেব, আমাদের আল্লামা ফুলতলি সাহেব, এই যে মানুষজনের কথাগুলো বললাম যারা আমাদের মধ্যে নেই, এরা কিন্তু প্রকৃত ইসলাম যে একটা শান্তির ধর্ম সেটাকে প্রচারের জন্য তারা বিভিন্ন সময় কাজ করে গেছেন। আজ ওনারা আমাদের মধ্যে নেই, আমি শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি তাহলে এই হেফাজতকে নিয়ে অনেক কথাবার্তা আছে। কেউ বলছেন যে হেফাজত বলতে একটা দল, তারা হেফাজতের জন্য কাজ করছেন। কেউ বলছেন যে হেফাজতের নামে জামাত ইসলামী এখানে বিভিন্ন কর্মকাণ্ড করছেন। সুতরাং আমি যে জিনিসটা করি নাই, আমি সেই জিনিসটা মিছামিছি সেটার বাহবা আমি নিতে যাব কেন? আমি সিলেটের তৎকালীন সময়ে আমি নগরের আমি দায়িত্বে ছিলাম। জি, আমার কাছে যদি তারা যারা অনুষ্ঠান করছিলেন তারা যদি বলতেন যে সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে পানি সরবরাহ করা হোক,
আমি বিনামূল্যে তাদেরকে পানি সেখানে সরবরাহ করতে আমি বাধ্য ছিলাম নীতিগতভাবে, কারণ সম্মানিত নাগরিকরা সেটা চাচ্ছেন। কিন্তু ওই অনুষ্ঠানে আমি কোনো ধরনের খাবার আমি পাঠাই নাই, কথাটা সত্য নয়। জনাব আরিফুল হক চৌধুরী, কামরান সাহেব সাবেক মেয়র, আপনি নগর ডেভেলপমেন্ট করেছি, সেটার সঙ্গে তো দায়ভার তো আমি নিতে পারি না, আমি তো ডেভেলপমেন্ট করেছি। আপনি ডেভেলপমেন্টের প্রশংসাটা নেবেন, ভুক্তভোগীর দায়ভারটা নেবেন না? না, ভুক্তভোগীর দায়ভার তো টোটাল পরিষদের ব্যাপার, জি, এটা তো আর টোটাল একা আমার না। পরিষদের, মানে কৃতিত্বের কিছু অংশ কি কামরান ভাইকে দিবেন? না, যেটুকু পাওয়ার তো সেটুকু পাবেন। আরেকটা যে ব্যাপার, যে 4 দলীয় জোট সরকারের আমলে উন্নয়নকে নিজের করা উন্নয়ন বলে চালানোর অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে, জনাব বদরুদ্দিন আহমদ কামরান। দেখেন, আমার ভাই আরিফুল হক চৌধুরী উনি নিজেকে সিলেটের নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান বলেন। হোয়াটস দ্য মিন অফ নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান? ইটস এ কমপ্লিটলি আন্ডার দ্য রুলস অফ সিলেট সিটি কর্পোরেশন। অ্যাজ এ মেয়র আমার দায়িত্ব হচ্ছে যে কয়টা স্ট্যান্ডিং কমিটি করা, তার একটা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আমি ওনাকে করেছিলাম, আমার ভাই আরিফ সাহেবকে। আমি কেন করেছিলাম? যে ওই সময় 4 দলীয় জোট সরকারে আছেন এবং মরহুম সাইফুর রহমান সাহেব উনি আজ আমাদের মধ্যে নেই, আমি ওনার প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে বলছি। আমার বিশ্বাস ছিল যে আমি যদি আরিফুল হক চৌধুরী সাহেবকে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করি, তাহলে যেহেতু ওনার সাথে মরহুম সাইফুর রহমান সাহেবের একটা ভালো সম্পর্ক ছিল, তিনি হয়তো সিটি কর্পোরেশনের উন্নয়নের স্বার্থে এখানে একটা বড় ধরনের বাজেট বা এখানে থেকে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসবেন। বাট দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এবার আমি মেয়র থাকা অবস্থায় প্রথম পর্যায়ে 236 কোটি টাকা আমি একনেক থেকে অনুমোদন পেয়েছি। পরবর্তীতে আরও 153 কোটি টাকা আমি একনেক থেকে অনুমোদন পেয়েছি। 110 কোটি টাকা খরচ করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজগুলো চলছে। সুতরাং আমি যে নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে ওনার কোনো অবদান নাই তাতে। আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে আমি তো সেই দৃষ্টিভঙ্গি থেকেই সব রাজনীতির ঊর্ধ্বে আমার যে কমিটমেন্ট ছিল যে আমি সিটি কর্পোরেশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করব না, সেই আমার উদার মন মানসিকতা থেকে আমার ভাইকে আমি সেই দায়িত্বটা দিয়েছিলাম, কিন্তু সেই দায়িত্বটা তিনি যথাযথভাবে পালন করতে পারেন নাই। জনাব আরিফুল হক চৌধুরী নিশ্চয়ই এটা জবাব দিবেন। তার আগে আমি একটু যুক্ত করতে চাই যে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের কাছের লোক হওয়ার কারণে ক্ষমতার দাপট দেখানোর অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। 18 থেকে 20টি নাগরিক কমিটির সভাপতি ছিলেন, যা ইচ্ছা করেছেন বলে অভিযোগ রয়েছে আপনার বিরোধীদের। আপনার মূল্যায়ন শুনবো ওটার পাশাপাশি। দেখুন, এই সিলেটের উন্নয়নের রূপকার সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এই সিলেট বিভাগে যে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন তার সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম। আমি নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান আমার মেয়র মহোদয় করে বলছেন, উনি নিজে করে স্বাভাবিক কারণে অফিসিয়াল রুলস অনুযায়ী মেয়র করেন, পরিষদকে নিয়ে বসে এক এক কমিশনারকে এক একটা স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেন। আমি যখন নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান করেছিলেন, ওই সময়ের ডেভেলপমেন্ট যাতে উনি সহজে পেতে পারেন সেই উদ্দেশ্যে উনি আমাকে করেছেন, যেহেতু আমার সরকার ক্ষমতায় ছিল। কিন্তু বর্তমানে তো আমার সরকার নাই ক্ষমতায়, বর্তমানে নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান তো আছেন, উনিই তো করেছেন যাকে কোনো ওনার নিজের দলের একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড দৃশ্যমান একটা দেখান। আমি যেটা করেছি, উনি আমাকে চেয়ারম্যান করেছেন, কিন্তু আমি তো এই নগরের জন্য ডেভেলপমেন্ট ওয়ার্ক আমার সরকারের কাছ থেকে, আমার মন্ত্রীর কাছ থেকে নিয়ে এসে এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড করেছি। তো উনি বর্তমানে ওনার সরকার, এখন তো আমি নাই, ওনার এটা জবাব কামরান ভাই দিবেন। আমি একটু জেনে, মানে ওই সাইফুর রহমানের কাছের লোক হওয়ার কারণে, মরহুম সাইফুর রহমানের কাছের লোক হওয়ার কারণে ক্ষমতার দাপট দেখানোর অভিযোগ সম্পর্কে কি বলবেন? ক্ষমতার দাপট যদি সিলেটের আম্বখানার রাস্তা প্রশস্তকরণ করতে গিয়ে যদি বোঝায়, বা সিলেটের সুরমা নদীর তীরকে সৌন্দর্যবর্ধন করতে গিয়ে যদি কেউ এটাকে ক্ষমতার দাপট বলে, আমার বলার কিছু নেই। এই ক্ষমতার দাপট বলতে এইখানে যেটা বোঝানো হচ্ছে যে আপনি বিভিন্ন সরকারি বেসরকারি জমি দখল করে নিয়েছিলেন, এরকম অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে। দেখুন, আমার বিরুদ্ধে তো অনেকগুলোই অভিযোগ বলতেছেন, কিন্তু যারা বলছেন কোনো স্পেসিফিক
আপনি কি এটা স্পেসিফিক শুনতে চান? এটা স্পেসিফিকটা আমি বলতে পারি। বলেন। সেটা হচ্ছে 2005 সালে এপ্রিল মাসে সিলেট সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টার বুলডোজার দিয়ে ভেঙে 50 শতক জমি দখল করে নেন। মার্কেট তৈরি করেন নাই। 2006 সালে 19 জানুয়ারি ধোপাদিঘির পারে একটি গণসূচকার ভেঙে 5 কাঠা জমি দখল করে নেওয়ার অভিযোগ আছে। দখল পাকাপোক্ত করতে সাইনবোর্ড লাগিয়ে সেখানে টেম্পো স্ট্যান্ড বসানো, এরকম আমি বলতে পারি। আপনি বলছেন ভালো কথা। আমি যেটা বল্ডুজাদি ভেঙ্গে সদর হাসপাতাল থেকে নিয়ে আসি, এটা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নামে নিয়ে এসেছি এবং সেখানে মাতৃমঙ্গল ম্যাটারনিটি হসপিটাল এবং মেডিকেল কলেজ করার জন্য নিয়ে আসি। আমার ব্যক্তিগত কোনো কারণ নেই। আপনাকে ধন্যবাদ। আমার আরেকটা কথা, আপনি বলছেন বোল্ডোজার লাগিয়ে আমি দুফাদিঘির শৌচাগার ভেঙে আমি টেম্পু লেগুন, এটা সিটি কর্পোরেশন যানজট সৃষ্টি হয় বিদায় সিটি কর্পোরেশনের জায়গা এই টেম্পু শ্রমিকদেরকে স্ট্যান্ড করে দেওয়া এবং এটা ভাড়াটি হিসাবে দেওয়া আছে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব কামরান। দেখেন জনাব আরিফ সাহেব যে কথাগুলো বললেন, আমি তার উত্তরের প্রেক্ষিতে বলবো যে তিনি কিন্তু স্বীকার করছেন যে তিনি মরহুম সাইদ রহমান সাহেবের খুব পাশের লোক ছিলেন এবং তিনি একটা বিষয় বলেছেন, তো অস্বীকার করে কিছু নাই, ওনাকে তো সেই জন্যই আপনি তিনি বলেছেন যে আমি বর্তমান এই সরকারের সময়ে আমি নগর উন্নয়ন কমিটি বা কর্পোরেশন কি করেছে, আমরা 27টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে রাস্তা, ড্রেন, কালভার্ট নির্মাণ করেছি। আমরা 14টা প্রোডাকশন টিউবওয়েল আমরা নতুন করেছি। আমরা মহানগরীর প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা, মন্দিরকে প্রায় 20 কোটি টাকা আমরা অনুদান প্রদান করেছি। আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ আমরা হাতে নিয়েছি এবং প্রত্যেকটি ছড়া খালকে জবরদখল মুক্ত করার জন্য আমরা কাজ করেছি। সুতরাং তিনি যে কথাগুলো বললেন যে ওই যে বোল্ডোজারের কথা, সেই বোল্ডোজার যদি সিটি কর্পোরেশন থেকে বের হতে হলে কিন্তু মেয়রের পারমিশন লাগে। আপনার পারমিশন ছাড়া গেলে পারমিশন ছাড়া সেটা উনি নিয়ে যেতে পারবেন না। আপনার পারমিশন ছাড়া বেরিয়েছে ওটা? না, উনি নিতে পারেন না, পারবেন না। কিন্তু উনি যে ক্ষমতার দাপট দেখিয়েছিলেন তার একটা নমুনা আমি বলি যে সিটি কর্পোরেশনের সম্মানিত মানুষের ভোটে নির্বাচিত মেয়র হিসাবে আমাদের সাংবিধানিক মোতাবেক আমাদেরকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হতো, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমার উপর দুইবার এই জোট সরকারের সময় আমাকে চিঠি দিয়ে বলা হয়েছে যে আমাকে হত্যা করা হবে এবং দুইবার আমার উপরে আরজেস গ্রেনেড নিক্ষেপ করা হয়, কিন্তু তারপরও আমি আমার সাথে প্রোটেকশন পাই নাই। কিন্তু জনাব আরিফুল হক চৌধুরী সাহেব সেই ক্ষমতার দাপট দেখিয়েছিলেন যে উনি একজন সম্মানিত কাউন্সিলর, যেখানে কোনো সাংবিধানিকভাবে ওনার বাসায় ওনার সাথে কোনো ফোর্স থাকতে পারে না, সেখানে ফোর্স দিয়ে তিনি সিলেট শহরের সমস্ত রাস্তাঘাটে যে ঘুরেছেন এটা সিলেটের মানুষেরই দেখা আছে। নির্বাচনের আচরণ আমার একটা বক্তব্য আছে। জি বলেন, খুব সংক্ষেপেই বলবো। উনি বলছেন যে আমার সঙ্গে সমস্ত পুলিশ পহরায় আমি থাকতাম এবং আরেকটা কথা বলছেন যে উনি পারমিশন দেন নাই বোল্ডোজারে। পক্ষান্তরে কখনো বলেন উনি আমি যদি পারমিশন না দিতাম তাহলে এই উন্নয়নের যখন ডেভেলপমেন্ট ওইটার অংশীদারিত্ব নেওয়ার সময় উনি ওই ক্রেডিটটা নেন, কিন্তু যখন পুলিশ পাহারা দেওয়া হয় তখন আমার বিরুদ্ধে চলে আসেন। আমি যদি এই রাস্তা একটা সম্প্রসারণ করতে গিয়ে সেখানে নিরাপত্তার জন্য জনগণের মাল হেফাজতের জন্য আমি যখন পুলিশ রাস্তায় যেখানে রাস্তা ব্লক না করলে গাছ কাটা হতো, ড্রেন করা হতো, তখন দুর্ঘটনা ঘটতে পারতো। সেই ক্ষেত্রে যদি আমি পুলিশ ব্যবহার করা হয় সেটাকে যদি বলা হয় যে এটা পুলিশ ব্যবহার করতেন, তাহলে দেখেন আপনি পুলিশ এভাবে ব্যবহার করতে পারেন না। পুলিশ ব্যবহার করতে হলে স্টিল এখন আপনার সঙ্গে আপনি মেয়র থাকাকালীন সময়ে গানম্যান আপনার যেটা বরাদ্দ করা হয়েছিল সেই গানম্যান এখন আপনার সঙ্গে থাকা আমার সাথে এখন কোনো গানম্যান নেই এবং আপনি ডেভেলপমেন্ট কাজে কোথাও পুলিশ নিয়ে যেতে হলে আপনার জানা দরকার সেখানে একজন ম্যাজিস্ট্রেটকে নিয়ে যেতে হয়। উইদাউট ম্যাজিস্ট্রেট আপনি কোনো পুলিশ দিতে পারেন না। তবে আমরা জি রিমন ভাই আমরা এটা বিরতি নিচ্ছি, আমরা এটা বিরতি নিচ্ছি। কামরান ভাই বলছেন যে ওনার সঙ্গে এখন কোনো গানম্যান নেই। আমরা বিরতির পর ফিরে এসে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে যে অভিযোগগুলি উঠেছে সেগুলি নিয়ে আমরা কথা বলবো। আমরা এটা বিরতি নিচ্ছি।
বিরতির পর ফিরে এলাম মোবিল ওয়ান কেমন মেয়র চাই সিলেট থেকে। আমি জনাব বদরুদ্দিন আহমেদ কামরান আপনার কাছে জানতে চাইবো যে আপনি 27টি ওয়ার্ডে 27টি নির্বাচনী কার্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং আপনার বিরুদ্ধে আচরণবিধি যখন এই বিষয়টি আপনার চোখে সামনে আনা হলো তখন আপনি আচরণবিধি কিছুটা শিথিল করারও দাবি জানিয়েছেন, কারণ আপনি বলেছেন যে 6টি থানায় 6টি নির্বাচনী কার্যালয় যথেষ্ট নয়। তো নির্বাচনী আচরণবিধিতে থাকা সত্ত্বেও আপনি কেন 27টি প্রতিষ্ঠা করলেন কার্যালয়? আপনি আপনি একটা অসত্য তথ্যের উপরে আমাকে প্রশ্ন করছেন। জি, আমরা 27টা ওয়ার্ডে 27টি ক্যাম্প স্থাপন করি নাই। আচ্ছা, আমাদের প্রধান নির্বাচনী কার্যালয় সহ আমি 6টি ক্যাম্প স্থাপন করেছি। সুতরাং আপনি আমাকে যে প্রশ্ন করছেন আপনার প্রশ্নটা সঠিক নয়। মানে 27টি ওয়ার্ডে আপনি 27টি Of course not. আপনাকে ধন্যবাদ। না না, আমার কথা রয়ে গেল তো। জি। আমি কেন শিথিল করতে বলেছি তার কারণটা হলো যে সিলেটে এখন 6টি থানা রয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন যদি হয় তাহলে প্রত্যেক থানায় একটা করে নির্বাচনী ক্যাম্প করতে হবে পারবে। আমাদের সিলেটের যে থানাগুলো আমরা কর্পোরেশনের কয়েকটা ওয়ার্ড মহানগর থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে নিয়ে সেখানে করা হয়েছে। তাহলে এই যে আমাদের 27টি ওয়ার্ড, এই 27টি ওয়ার্ড যে 2টা বা 3টা থানার মধ্যে সীমাবদ্ধ, এগুলোর মধ্যে তো আমরা 27টা ক্যাম্প করতে পারছি না। আমাদের নির্বাচনী কাজের স্বার্থে যেহেতু আমাদেরকে 6টা থানায় বর্তমানে রাখা হয়েছে, সেই থেকে আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকে এখানে আরিফুল হক চৌধুরীও আমার সাথে একমত যে আমরা বলেছিলাম যে আমাদেরকে অ্যাটলিস্ট 27টি ওয়ার্ডে 27টি ক্যাম্প করার ব্যবস্থা করা হবে। 27টি মানে এই শিথিল করার আগে আপনি বাড়তি কোনো ক্যাম্প বসান না নাই? না না। আপনাকে ধন্যবাদ। জনাব আরিফুল হক চৌধুরী, আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে প্রধান নির্বাচনী কার্যালয়ে আচরণবিধি লঙ্ঘন করে তোরণ বসানোর অভিযোগ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দিয়ে এই তোরণ সরাতে বলা। দেখুন, আমার যেটা আমি একটা কমিউনিটি সেন্টার নিয়েছিলাম, এটা ওই কমিউনিটি সেন্টার বিয়ের জন্য প্রায় ফিক্সড আপ ছিল। তখন আমাকে এই ধরনের এটা তাদের পার্মানেন্ট একটা গেট ছিল, যার পরে যখন নির্বাচন কমিশনের আচরণবিধিতে লঙ্ঘন করতে আমি সরিয়ে নিয়েছি। আপনি যখন আপনি জানতেন না যেটা না, এটা না, ওইটা তো তাদের এই মানে কমিউনিটি সেন্টারের ফিক্সড গেট ছিল, কমিউনিটি সেন্টার ফিক্স গেট ছিল বলে আপনি এটা করেছেন। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, 2008 সালের হলফনামা আপনার পেশা দেখানো ছিল পেট্রোল পাম্পের মালিক, এবার বালু পাথর ব্যবসায়ী। পেশা বদলের কোনো উল্লেখযোগ্য কারণ আছে? আমি 2008 সালে আমি 111 সময় যখন আমি কারাগারে বন্দী হই, বন্দী হওয়ার পর আমার উপরে যখন মামলা দায়ের করা হয় তখন আমি যে সম্পত্তির বিবরণী দেই, সেই সময়ে 4 লক্ষ টাকার একটা শেয়ার ছিল আমার একটা পেট্রোল পাম্পের সাথে। পরবর্তীতে আমি ওই কোম্পানি থেকে আমার শেয়ারটাকে আমি উইথড্র করে নিই। সুতরাং ওই পেট্রোল পাম্পের সাথে এখন আমার কোনো সম্পৃক্ততা আর নেই। জি, তখন আপনি নিজেকে পেট্রোল পাম্পের ব্যবসায়ী বলেছিলেন ওই 4 লাখ টাকা শেয়ারের উপর ভিত্তি আমার করে। শেয়ার ছিল এখানে, ওইটার উপর ভিত্তি করে আপনি। আমাদের একজন দর্শক বাবুল চন্দ্র দেব 3জন মেয়র প্রার্থীকে প্রশ্ন করেছেন যে আপনাদের কোনো নির্বাচনী ইশতেহার নেই, সুতরাং নির্বাচনের পর আপনাদের কাজ করবো আমরা সিটি কর্পোরেশনে কোন মানদণ্ডে বিচার করবো? আরিফুল হক চৌধুরী। আমি 2-1 দিনের মধ্যে আমরা সাংবাদিক সম্মেলন করে আমি আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করব। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, হ্যাঁ, আমার নির্বাচনী একটু দেরি হয়ে গেল না নির্বাচনী আমাদের ইশতেহার? নির্বাচনী ইশতেহার তৈরি আসলে হচ্ছে কি জানেন, এত কম সময়ের মধ্যে আমাদের এই নির্বাচন, যেটা সাধারণত অতি আগে হয় নাই, তারপরেও কিন্তু আমরা নির্বাচনী ইশতেহার আমার নির্বাচনী ইশতেহার আমরা তৈরি করেছি এবং এটা আমরা আনুষ্ঠানিকভাবে এটা আমরা জনগণের কাছে পৌঁছে দেব। জনাব রিমন, আপনার নির্বাচনী ইশতেহার সম্পর্কে যদি একটু বলেন। মানে নির্বাচনী ইশতেহার এখনো করি নাই, তবে একটা আমার মনের মধ্যে মনে মনে আছে যে এইটাই যে জনগণ ট্যাক্স দেয়, ট্যাক্সের যদি অর্ধেক টাকা আমি মাফ করে দেবো আর অর্ধেক টাকা দিয়া নগরে উন্নয়ন করবো। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আরিফুল হক চৌধুরী, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে এরকম যে তরুণদের সিটি কর্পোরেশনে পার্ট টাইম চাকরি দেওয়ার অঙ্গীকার করছেন আপনি, এটা কি বাস্তবে সম্ভব? আমি চাকরি দেওয়ার অঙ্গীকার তো করি নাই, আমি বলছি তরুণদের মেধাটাকে আমি কাজে লাগাবো, কারণ এটা বিশ্বায়নের যুগে এই তরুণদেরকে যদি আমি সাইবার সিটির আওতায় নিয়ে আসতে পারি তাহলে তারা প্রযুক্তির দিক দিয়ে তারা আমাদেরকে অনেক
এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনি ওরকম কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না। আচ্ছা, জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, মহাজোট সরকারের দ্বিতীয় শীর্ষ শরিক যে জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টির সিলেটের নেতাকর্মীরা আপনার পক্ষে সেভাবে প্রচারণায় নামেনি, উল্টো অনেকে বলছেন গোপনে প্রকাশ্যে নানাভাবে যে তারা পরিবর্তন চান। এই জোটের এই ভাঙন আপনার কোনো ক্ষতির আশঙ্কা করছেন কিনা? দেখেন, জাতীয় পার্টির সিলেটের সম্মানিত নেতৃবৃন্দ যারা, ওনাদের সাথে আমার কথা হয়েছে এবং ঢাকায় জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান সাহেবের সাথে আমাদের কথা হয়েছে এবং এখানে সিলেটে যারা জাতীয় পার্টির নেতৃবৃন্দ আছেন তারা আমার পক্ষে কাজ করছেন এবং তারা আমাকে সহযোগিতা করছেন। আমিও একটু দল নিয়ে জনাব আরিফুল হক চৌধুরীর কাছেও আসতে চাই যে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী সমর্থকদের প্রত্যাশার মূল্য দেয়া হয়নি বলেই আপনি মনোনয়ন পেয়েছেন, এরকম অভিযোগ কেউ কেউ করছেন। এই বিএনপি নেতা নিখোঁজ হওয়ার পর আপনি আপনার নেতৃত্বে বা আপনার অনুসারীরা, আপনার সমর্থকরা বেশ কিছু কর্মসূচিতে অংশ নেননি, যারা আপনারা মরহুম সাইফুর রহমানের অনুসারী বলে পরিচিত ছিলেন। এই মনোকষ্টের কারণে আপনাকে বেশিরভাগ সময় জামাত শিবিরের নেতাদের দিয়ে প্রতারণা চালাতে দেখা যাচ্ছে, এই কথা কি ঠিক কিনা? দেখুন, আমি তো প্রথমত সিলেট জেলা বা মহানগরের দায়িত্বে না বর্তমানে। দ্বিতীয়ত এই যে আজকেই আপনার গণমাধ্যমে দেখেছেন, গতকালকেও দেখেছেন যে ইলিয়াস অনুসারী আমারই বন্ধু, আমারই সংগঠনের মানে সাংগঠনিক সম্পাদক, তার নিখোঁজ হওয়ার কারণেই আজকে আমাদের অনেকগুলো স্থবিরতা হয়েছে। সে যদি থাকতো তাহলে আমার এই নির্বাচনটা আরও বেগবান হতো। এবং আজকে তার অনুসারী ইলিয়াস অনুসারী বা সাইফুর অনুসারী বলতে কিছু নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আমরা দল পরিচালনা করে আসছি। আমাদের একজন দর্শক এই প্রশ্ন করেছেন যে 111-এর সময় আপনি দেশের শীর্ষ দুর্নীতিবাজদের তালিকায় ছিলেন, আপনার বিরুদ্ধে 5টি মামলা হয়ে রয়েছে বলে, ওটা আপনি কি মনে করেন? মামলাগুলি রাজনৈতিক নাকি আপনি? এটা তো আপনারাই আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় প্রকাশ, বাংলাদেশের বাংলাদেশ প্রধানমন্ত্রী সহ জাতীয় নেতৃবৃন্দকে রাজনৈতিক শূন্য করার জন্য ওই সময়ে মামলা করা হয়েছিল। আমি এর জন্য সিলেটের উন্নয়ন করতে গিয়ে আমাকে সেই মামলা জড়ানো করা হয়েছে এবং একইভাবে বদরুদ্দিন আহমেদ এবং আমাকে উচ্চতর আদালত থেকে, মহামান্য উচ্চ আদালত থেকে আমাকে বেকসুর খালাস করা হয়। আচ্ছা, কামরান ভাই, আপনি বলেছেন যে নির্বাচনী প্রচারণা আপনি প্রায় বলেন যে সিটি থেকে সন্ত্রাসী ও চাঁদাবাজ উৎখাত করবেন। এটা কি সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বা এখতিয়ারের মধ্যে পড়ে, বা মানে আপনি পারবেন, কিভাবে পারবেন এটা? আমি বিগত দিনে এই মহানগরীর সম্মানিত নাগরিক বৃন্দের আবেগ অনুভূতির সাথে নিজেকে যেভাবে একাকার করেছি, আমি যেভাবে তাদের নিত্যদিনের সুখ দুঃখের সাথী হওয়ার চেষ্টা করেছি, আমি আমার সেই চিন্তা চেতনা থেকে মনে করি যে একজন সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব কেবলমাত্র রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট আর পানির উন্নয়ন নয়। একটা মহানগরীর শান্তি শৃঙ্খলা স্থাপনে মেয়রের যথেষ্ট ভূমিকা রয়েছে এবং এই ভূমিকা আপনি এবং আমি কেবল শুধুমাত্র বিবাদমান 2টি মহল্লা বা 2টি গ্রামের মধ্যে বা 2জন ব্যক্তির মধ্যে নয়, আমি ব্যক্তিগতভাবে চাই না যে এই মহানগরীতে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছেন তাদের কাছেও আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা সব সময় যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের কর্মসূচি পালন করি। আমরা যেন এমন কোনো কিছু কেউ করি না যাতে করে এই সমাজের, এই মহানগরীর আমাদের মানুষের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। একটা প্রশ্নের খুব দ্রুত উত্তর, যে মেয়র পদ ছাড়ার দিন কয়েক আগে সিলেট নজরুল পরিষদকে 50,000 টাকা অনুদান দিয়েছেন, সেই অনুষ্ঠানে প্রধান অতিথিও ছিলেন আপনি। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে কিনা বলেন? দেখেন, আমি একজন ক্রীড়ামোদী এবং একজন সাংস্কৃতিক মনা মানুষ। এই নজরুল পরিষদকে যে টাকাটা দেওয়া হয়েছে এটা কিন্তু সিটি কর্পোরেশনের অনুমোদন করা জিনিস, এবং এটা শুধু যে এবছর দেওয়া হয়েছে তা নয়, প্রতি বছর ওনারা যে প্রধান অতিথিটা থাকা উচিত হয়েছে। আমি বলি প্রতি বছর যেহেতু ওনারা এই প্রোগ্রাম করেন, সেই হিসাবেই কিন্তু এবারও তাদেরকে সেই টাকাটা কর্পোরেশন দিয়েছেন। এবং এই টাকাটা এটা যে এবার শুধু দেওয়া হয়েছে তা কিন্তু নয়, সেখানে আমাকে তারা তাদের একজন সংগঠনের পৃষ্ঠপোষক হিসাবে আমাকে এখানে তারা নিয়ে এসেছেন। সুতরাং এটা আমি অবভিয়াসলি আমি যেহেতু এটা কালচারাল লাইনে আমরা আসতে পারি। আরিফ ভাই কিছু বলার থাকবে? আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এ বিষয়ে আরো কথা বলবো।
বিরতির পর ফিরে এলাম মোবিল ওয়ান কেমন মেয়র চাই অনুষ্ঠানে। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান বলছিলেন যে নজরুল পরিষদে টাকা দেওয়া প্রসঙ্গে আপনি এই সম্পর্কে মন্তব্য করতেছিলেন। বড় ভাই বদরুদ্দিন আহমেদ কামরান সাহেব শুধু নজরুল একাডেমিতে টাকা দেওয়ার আগে আরেকটি কথা বলেছেন, অত্যন্ত ইম্পর্ট্যান্ট, যে যখন মেয়র নির্বাচিত হয়ে যান তখন কোনো দলের থাকেন না, তখন উনি সমান সব দলের সব গোষ্ঠী। কিন্তু আমার প্রশ্ন, বিগত 5 বছর উনি আমাদের নগর পিতা, উনি মেয়র এবং সরকারি দলের মহানগরের সভাপতি। ওনারা যখন মিটিং মিছিল করেন তখন কোনো বাধা বিপত্তি থাকে না। আমরা যখন অপোজিশনে দেয়া করি তখন বাধা বিপত্তি আসে, তখন নগর পিতা হিসাবে উনি যেটা দায়িত্ব পালন করার কথা সেটুকু করতে পারেননি। জি, এবং জবাব দিবেন তার আগে আপনার কাছে একই সাথে নজরুল একাডেমিতে যে অনুদানের কথা বলছেন, এটা প্রত্যেক বছরই দিয়ে থাকে, এটা সিটি কর্পোরেশন দিয়ে থাকে। কিন্তু তখন তো উনি মেয়র না, যেদিন উনি অনুষ্ঠান পরিচালনাতে অংশগ্রহণ করেছেন তখন সদ্য বিদায়ী মেয়র, তখন উনি একজন ক্যান্ডিডেট। তো সেই ক্ষেত্রে উনি মেয়র হিসাবে তো যান নাই। আমি এই প্রশ্নের উত্তরটি কামরান ভাইয়ের কাছে নিব। আর ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার মেয়র প্রার্থী থেকে বিএনপির আন্দোলনের হাতিয়ার হিসেবে বিবেচনা করেছেন কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন। রাজনৈতিক ইস্যু প্রাধান্য পেলে নাগরিক সেবার মান উন্নয়ন কি করে হবে? দেখুন, এটা ওনার ব্যক্তিগত, আপনি এরকমটি ভাবছেন? আমি সম্মিলিত নাগরিক জোটের প্রার্থী। আপনি শুধু বিএনপি নির্বাচনে হাতিয়ার হিসেবে, এটা স্থানীয় নির্বাচন, স্থানীয় সমস্যা নিয়ে আমি। কামরান ভাই, আপনি যদি খুব সংক্ষেপে বলতেন যে আপনি দেখেন যে প্রসঙ্গটি তুলে আমার ভাই একটা রাজনৈতিক প্রশ্ন এখানে অবতারণা করেছেন। জি, আমি চাই নাই যে আমরা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কথা বলি। আমি এই সিলেটে মেয়রের, আপনি বলেছেন যে এই মেয়রের কি দায়িত্ব শান্তি শৃঙ্খলা রক্ষা করা। আমি যখন দেখি যে আওয়ামী লীগ এবং বিএনপির পাশাপাশি 2টা প্রোগ্রাম, তখন আমি বিএনপির নেতৃবৃন্দদেরকে ফোন করে বলি যে ভাই, হয় আধ ঘন্টা আগে আপনাদের প্রোগ্রামটা শেষ করেন, পরবর্তীতে আওয়ামী লীগ সেখানে যাক, অথবা আওয়ামী লীগ আগে করে ফেলুক, তারপরে আপনারা যান। আপনি নট অনলি দ্যাট, যখন আপনার এই হরতালের কর্মসূচিতে, বিএনপি হরতালের কর্মসূচিতে আওয়ামী লীগ এটার প্রতিবাদ করে, আমি যখন দেখি নিজের চোখে যে একটা জায়গায় বিএনপির আমাদের নেতৃবৃন্দ জমাট হচ্ছেন, আরেক জায়গায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমি তখন তাদেরকে বলি যে ওই দিকে মিছিল নিয়ে আওয়ামী লীগের যাওয়ার প্রয়োজন নাই, ওই রাস্তা দিয়ে মিছিলটা নিয়ে যাই, বিএনপি ওই রাস্তাতে যাতে করে কারো কে কাকে মারবে, জি, কে কার রক্ত ভাইয়ের, আমি সেটা চাই না। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু রিমন ভাইয়ের কাছে একটু জানি যে রিমন ভাই 2008 সালেও আপনি মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, সেবার 470টি ভোট পেয়েছিলেন, আমাদের এখানে যে তালিকা আছে। এবার কেমন ভোট পাবেন বলে আশা করছেন? ইনশাআল্লাহ আমি যেদিকে যাচ্ছি সেদিকেই সাড়া পাচ্ছি। 2-1 লোক বলতেছে যে 2-1 লোক মুসলিমে 2-1 লোক বলতেছে আনারস টিভির কথা। আমার মনে হয় যেভাবে আকাশে ডাক দেয় সেইভাবে কিন্তু বৃষ্টি হয় না, রাইট, যেভাবে গর্জে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জনাব আরিফুল হক চৌধুরী। আপনার কাছে জানতে চাইবো যে আপনি নির্বাচনে সেনা মোতায়েন চাইছেন কেন, যদি একটু সংক্ষেপে বলেন। দেখুন, নির্বাচন কমিশন ইতিমধ্যে 66টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে। তো যেখানে অস্ত্রধারীরা, সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার ভোটারদের নিরাপত্তার জন্য, ভোট কেন্দ্র শান্তি শৃঙ্খলার জন্য সেনা মোতায়েন হলে ভালো। কামরান ভাই, সেনা মোতায়েন চান নির্বাচনের সময়? 2003 সালে আমি যখন সিটি কর্পোরেশন নির্বাচন করি, 4 দলীয় জোট যখন ক্ষমতায়, তাদের এমন ক্ষমতাধর কোনো মন্ত্রী ছিলেন না যারা নির্বাচনে এসে আমার বিরুদ্ধে প্রচারণা নামেন নাই। তখনও কিন্তু আমি সেনাবাহিনী চাই নাই, এই কারণে যে এই সিলেটের সকল সম্মানিত নাগরিকবৃন্দের উপর আমার যথেষ্ট আস্থা এবং ভরসা আছে। সেই আস্থা এবং ভরসা থেকে আমি সেনাবাহিনী মোতায়েনের বিষয়টাকে আমি নির্বাচন কমিশন যে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে কয়েকটি, যার কথা জনাব আরিফুল হক চৌধুরী বলছেন, প্রত্যেকটি নির্বাচনে কিছু কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকে, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য সেনাবাহিনী মোতায়েন করতে হবে, এরকম অবস্থা বোধহয় এখন পর্যন্ত সিলেটে নেই। দর্শক, আপনারা দেখছিলেন সিলেট থেকে আমাদের মোবিল ওয়ান কেমন মেয়র চাই অনুষ্ঠানটি। জনাব আরিফুল হক চৌধুরী, জনাব বদরুদ্দিন আহমেদ কামরান এবং জনাব সালাউদ্দিন রিমন আমাদের সাথে থেকে যেভাবে প্রশ্নগুলি উত্তর দিয়েছেন তা সবার কাছেই আপনাদের কাছে প্রাণবন্ত হয়েছে। এবং আপনারা যেভাবে অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানটিতে, সেটি আমাদের সবার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই ছিল কেমন মেয়র চাই অনুষ্ঠান থেকে। আমি বিদায় নিচ্ছি আজ, খালেদ মুহিউদ্দিন।